সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ওয়ার্ক অন পয়েন্ট অফ সেল সফটওয়্যারে আমরা আজকে দেখব যে মেইন মেনুটা। তো আপনারা যে মেনুগুলো তৈরি করছিলেন এখান থেকে আমরা এটা নিয়ে আসি, ওপেন করলাম। আপনার এটা ছিল ডেস্কটপ, পস এবং তার মধ্যে মেইন, তার মধ্যে এই যে আপনার হোম পেজটা, এই হোম পেজটা ওপেন হইলো। এখন আমরা কানেক্ট করি। কানেক্ট, এটার নাম ছিল পস, পাসওয়ার্ড পস এবং ডাটাবেজ ওয়ারসেল। আচ্ছা, এখানে পাসওয়ার্ড ইনভ্যালিড, পাসওয়ার্ড লগ অন ডিনাইড। আচ্ছা, আমরা এসকিউএলে যাই। এখানে কি এটা কি আছে কি না একটু দেখি। মনে হয় নাই, এটা নাই। আচ্ছা, আমরা সিসে যাই, এটাকে ক্রিয়েট করে দিই। সিস ORCLS সিসডিবিএ। আমরা স্ক্রিপ্টটা রান করি এখানে। এখানে এই যে স্ক্রিপ্টটা হচ্ছে, এটা হচ্ছে স্কিমা স্ক্রিপ্ট। স্কিমা স্ক্রিপ্টটা আমি এখানে রান করব। তো এখন তো আমরা সিএসএ কানেক্টেড আছি অলরেডি। এখান থেকে এত দূর নিলাম, কপি এবং এখানে পেস্ট করলাম। এই যে পস নামে ইউজার ক্রিয়েট হয়ে গেল এবং এটা কানেক্টেড হয়ে গেছে। তো এরপরে আমরা এই পস নামে যে ক্রিয়েট, এটার মধ্যে বাকি টেবিলগুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম। সবগুলো টেবিল তৈরি হয়ে গেল এবং কোনো এরর আমি দেখতে পাচ্ছি না, এরর নাই, এখানে কোনো এরর নাই। এখন আমরা সেট লাইন্স 20,000, সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস। তো এই 8টা টেবিল এখানে ক্রিয়েট হলো। এটার মধ্যে কিন্তু প্রাইমারি কি ফরেন কি এখন পর্যন্ত করা হয় নাই। তো যেহেতু আমরা এখন মেইন মেনুটা করব, প্রাইমারি কি ফরেন কি এটা পরে করলেও চলবে, মেইন মেনুটা আগে তৈরি করি। তো এখন এখানে কানেক্ট দিই, এই কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদের তৈরি করা ফর্মটা দেখি কি অবস্থা। এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো এটাকে আমরা রান করব, রান করি। এটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এখানে কিছু সমস্যাও আছে। এই যে আপনাদের এখানে এক্সিট বাটনটা নাই এখানে, না? এক্সিট আছে? এটা কি এক্সিট? এটা এক্সিট না। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা দিয়ে এক্সিট করবো, তাই না? এটা কিন্তু আসলে গুড মেথড না। এখানে এই বাটনটা এইগুলো থাকবে না। এখানে আমরা এই যে হোম পেজে এখানে ক্লিক করলাম, প্রপার্টি প্যালেটে যাওয়ার পর এই যে ডিফল্ট অ্যান্ড স্মার্ট বার, এটাই হচ্ছে উপরে আসছিল, যেটা দিয়ে আমরা এক্সিট করলাম। এখন এটাকে আমি ডিলিট করে দিলাম, টাইটেলটাকে ডিলিট করলাম এবং এখানে যে উইন্ডোর নাম দিয়ে দিলাম পস। এবং এটার যেটা প্রপার্টি ছিল এখানে হাইড অন এক্সিটটা এটা ইয়েস করে দিলাম আর এটাকে ডায়ালগ করে দিলাম। ডায়ালগ করে দেওয়ার পর আমরা এই হোম পেজের মধ্যে একটা বাটন ক্রিয়েট করব। তো বাটন যদি না দিই, এক্সিট বাটন যদি না দিই, তাহলে তো আপনি এক্সিটই করতে পারবেন না। এই জন্য একটা এক্সিট বাটন এখানে দিয়ে দিলাম ছোট করে। এটার এটা বড় আছে, আমরা একটু ছোট করে দিই, 8 দিয়ে দিলাম। এবং এটার প্রপার্টি প্যালেটে যাওয়ার পর এক্সিট দিয়ে দিলাম আর এক্সিট, এবং এখানে রাইট বাটন ক্লিক করে স্মার্ট ট্রিগারে গেলাম, ওয়েন বাটন প্রেসড। এখানে আমরা দিলাম এক্সিট ফর্ম নো ভ্যালিডেট। এটা কম্পাইল করলাম। কম্পাইল করার পর আবার এটাকে রান করব।
রান করার পর দেখি যে এখানে ডিফল্ট এন্ড স্মার্ট বারটা আসে কিনা। যে ডিফল্ট এন্ড স্মার্ট বারটা এখানে নাই, চলে গেছে, তাই না? দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে ডিলিট এক্সিট করছিলাম, এইখান থেকে আমরা এক্সিট করব, এই বেড়ে গেল। ঠিক আছে, তো এক্সিট বাটনটা একটু ছোট করে দিই। তো এটা যে ফুল স্ক্রিন আসতেছে, এটা কিন্তু ফুল স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে। তো এই ফুল স্ক্রিন আসানোর জন্য আমরা এখানে একটা ট্রিগার ইউজ করব। ট্রিগারটা হচ্ছে এইখানে দেব, এখানে দিলাম ট্রিগার না, প্রসিডিউর, এটার নাম দিলাম WNFI। WNFI মানে হচ্ছে when new from instance, when new from instance। এই when new from instanceর মধ্যে আমরা একটা কোড দিব। কোডটা আমরা কপি পেস্ট করে নিয়ে আসবো ওরাকেল মেডিজি থেকে, বা আমাদের আরেকটা প্রজেক্ট করা ছিল, এখান থেকে নিয়ে আসি। আমি এটা বুঝাই দিব আসলে এটা কীভাবে কাজ করে। এখানে স্কিমা স্ক্রিপ্ট, এইটা নিলাম। ফর্মটা কোথায় গেল? ফর্ম, এখানে এটা পেস্ট করলাম। তো এটা আগে ছিল ড্রাগন ফ্লাই, আমাদেরটা তো ড্রাগন ফ্লাই না, আমাদেরটা হচ্ছে পস, আমাদেরটা পস। এটার মানে হচ্ছে উইন্ডো প্রপার্টি, এখানে টাইটেলটা হবে পস, সেট উইন্ডো প্রপার্টি। এটা উইন্ডো স্টেট ম্যাক্সিমাইজ, মানে বড় আকারে ম্যাক্সিমাইজ হয়ে, যে এই বাটনটা ম্যাক্সিমাইজ না, এটা ম্যাক্সিমাইজ হয়ে আসবে। এবং এখানে বলে দিচ্ছি যে এই উইন্ডোজের পিছনে একটা MDI উইন্ডো আছে, হ্যাঁ, মাস্টার ডিটেল ইন্টারফেস, যে MDI উইন্ডোটা, এটার উইন্ডো স্টেটটাও হবে ম্যাক্সিমাইজ অবস্থায়। তার মানে এটা যেহেতু আমাদের মেইন ফর্ম, এটা তো সবগুলো ম্যাক্সিমাইজ অবস্থায় ওপেন হওয়ার কথা, তাই না? তো এই WNFI নামে যে প্রসিডিওরটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এই যে এখানে এই যে প্রসিডিওর বডি, যে WNFI, এটা আমরা এই ট্রিগারের মধ্যে কল করে দেবো, when new from instance। এখানে আমরা দেব WNFI, এটা থেকে আমরা কল করলাম ওই প্রসিডিওরটা। এই কল করার মাধ্যমে আমি এনশিওর করলাম যে এই হোম পেজটা ম্যাক্সিমাইজ অবস্থায় ওপেন হবে, এটার জন্য, জাস্ট ফর দিস, আর কিছু না। এখন আমরা ফর্ম কিন্তু অনেকভাবে ওপেন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখলাম যে কিভাবে when new from instance দিয়ে কিভাবে এটা রান করতে হয়, বড় আকারে রান করতে হয়। তো আমরা forms wait.cfg যে ফাইলটা আছে, সি ড্রাইভ, ডেভস্যুট হোম, forms server, forms wait.cfg, এইটা। তো এই যে ফাইলটা, এখানে আমরা এটা মনে হয় জানি যে এখানে ওয়াইড 1350, হাইট 700, এটা হচ্ছে টেস্টেড একটা প্যারামিটার। এই প্যারামিটারে খুব ভালো রান করে। আর যদি ডিফল্টে যান, ডিফল্টে কিন্তু অন্যরকম ছিল, যেমন এখানে ডিফল্টটা এখানে আছে, এই যে আমাদের আগের যেটা ছিল, এটা অরিজিনালি ছিল, এটাকে আমরা রিপ্লেস করে আমারটা তৈরি করছি। এই যে দেখেন এখানে 750-600 ছিল, হ্যাঁ 7, আমরা এটা চেঞ্জ করছি। কোথায় 100%? ও এখানে 100%, এখানে 100% সাইন সহ। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কনফিগারেশন আছে,
সেটা হচ্ছে এটাকে আমরা ওয়েব পেজের ভিতরে চালাচ্ছি না, ওয়েব পেজের বাইরেও চালাতে পারবো। এটা কি জানেন? এটা বাইরে চালাতে পারবো। তো এটা বাইরে চালাতে হলে এই যে এখানে লুক অ্যান্ড ফিল, এখানে কিন্তু ওরাকল দেওয়া থাকে, এটা জেনারিক করে দিতে হবে। ঠিক আছে, লুক অ্যান্ড ফিলটা এটাকে জেনারিক করে দিতে হবে। আর আমরা এখানে এইটা খুঁজি সেপারেট ফ্রেম। হ্যাঁ, এই যে সেপারেট ফ্রেম এখানে ফলস দেওয়া আছে না, এখানে যদি আমরা ট্রু করে দিই, ট্রু করে দেওয়ার পরে OC4J-টাকে রিস্টার্ট দিই। এই যে OC4J এটা তো রান করতেছে, এটা কোথায়, এটা মনে হয় এই যে OC4J, এটাকে আমি রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর এটাকে আমরা এখন চালাই, সেটা এখনো স্টার্ট হয় নাই, ইনিশিয়ালাইজড। এখন আমরা এটাকে চালাই, রান করি। এই যে আলাদা একটা উইন্ডো আসছে না, এই যে আলাদা একটা উইন্ডো আসছে না, এখানে রেজিস্ট্রিতে একটা এরর আছে, রেজিস্ট্রি ড্যাট ইজ মিসিং। তো আমরা এখানে সেপারেট উইন্ডোতেও কাজ করতে পারবো, বাইরে চলবে, কিন্তু এটা সমস্যা করে, বুঝছেন? এটা আমরা ভিতরে করব, এখানে করলেই ভালো হবে। তো এটা বাইরে চালাবো না, আমরা এগুলো অনেকগুলো নোড ওপেন আছে, এগুলো একটু ক্লোজ করে দিই, ক্লোজ। এটা কোনটা? আচ্ছা, এটাও ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখলাম বাইরেও আমরা রান করতে পারবো, ভিতরেও রান করতে পারবো, আলাদা আলাদাভাবে রান করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই যে সাফারি ব্রাউজার যেটা, এখানে কিছু কনফিগারেশন আছে। আর আরেকটা formsweb.cfg-তে আবার যাই, ফর্ম সার্ভার formsweb.cfg। এখানে আমাদের মূল যে সফটওয়্যারটা, যে মেইন ইউজার, এটা ছিল আপনার পাসওয়ার্ড @wordshell, এবং এটা রান করবে এই প্যাথ থেকে, তাই না? তো এই প্যাথ থেকে, তো এই প্যাথটা আমরা এখানে দিয়ে দিব, যে এখানে মেইন এই প্যাথটা নিলাম, এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে স্ল্যাশ দিয়ে এই ফাইলটা দিয়ে দিলাম। এইটা তো রান করবে, তাই না? এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, যাতে এটা রান করে আর কি। অন্য একটা ছিল, এখন এটা রান করে। কিভাবে রান করবে? এই সাফারি ব্রাউজার থেকে রান করবে। তো আমরা এখান থেকে যদি আমরা এটা চালাই, এটা আবার বাইরে থেকে আসতেছে। আমরা ফর্ম সার্ভারে এটা চেঞ্জ করে দিই, এখানে সেপারেট ফ্রেম ACPA আর এতটুকু দিলে চলে আসবে। এখানে আমরা ফলস করে দিই, ফলস, এবং এটা সেভ, এবং OC4J রিস্টার্ট, তারপর এটা ইনিশিয়ালাইজড হয়ে গেছে। এখন এটাকে রান করি, রান করার পর আমরা এখানে একটা URL পাবো, তাই না? একটা URL পাবো, এই যে URLটা, হ্যাঁ, এই URLটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে এই যে প্রেফারেন্স যেটা ছিল,
প্রেফারেন্সে এখানে গিয়ে পেস্ট করে দেবো, যেটা অলরেডি পেস্ট করা আছে পেস্ট করে দিলাম। তাহলে এটা দিয়ে পেস্ট করলে হবে কি এখান থেকেই রান করবে পুরোটা। হ্যাঁ, এই যে এখানে যে এগুলো সব কিছু আসছে, এটা আমরা এক্সিট করলাম। এখন আমরা কাস্টমারকে যখন সফটওয়্যার দিব তখন তাকে বলবো যে আপনি শুধু এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটা অটোমেটিক্যালি রান হয়ে গেল। তো এখানে আবার আরও কিছু কনফিগারেশন আছে। কনফিগারেশনটা হচ্ছে নর্মালি যখন সাফারিটা ইনস্টল করবেন তখন এই বাটনগুলো থাকে, এখানে এই যে এই বাটনগুলো থাকে, ঠিক আছে। এই বাটনগুলোকে আপনি উঠাই দিবেন, যে হাইড বুক মার্ক বার, এটা উঠাই দিলেন, এটা দরকার নেই তো, খামাকে রেখে কোনো দরকার নেই, এটা উঠাই দিবেন। এবং এটা ছাড়াও প্রেফারেন্সে গিয়ে এখানে আপনার ট্যাবস, যেটা এই ট্যাবসে গিয়ে এটা এই নেভার থাকে, এটা অলওয়েজ করে দিবেন, ঠিক আছে। অলওয়েজ করে দিবেন কারণ কি, আপনি যখন এখান থেকে আরেকটা ট্যাব ওপেন করবেন, না, এই যে নিউ ট্যাব দিলে এই যে এখানে একটা আসতেছে, এখানে একটা আসতেছে, এই যে একটা আসতেছে, এখানে একটা আসতেছে, যখন আপনি এখান থেকে একটা ক্লিক করবেন তখন এখানে রান করবে, নিউ ট্যাবে রান করবে, নাকি বাইরে রান করবে? বাইরে তো রান করবে না, আমরা একই জায়গায় রাখবো সব কিছু। এই জন্যই সাফারি ব্রাউজারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে, যে এখান থেকে রান করবে। যখন আপনি রিপোর্ট রান করবেন, রিপোর্টটা কি বাইরে রান করবে পিডিএফে? তা না, এটা এখানে রান করবে, ঠিক আছে। এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারবো, মানে এগুলো হচ্ছে ফুল কনফিগারেশন। এটা দিয়ে আমরা আসলে শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা এরপরে দেখি যে এখানে যে আমরা এই যে হোম, সেলস, রিপোর্ট, কাস্টমার, ইনভেন্টরি, পারচেজ, সাপ্লায়ার, সেটআপ, এই জিনিসগুলো আপনারা এখন করবেন। আমি আপনাকে একটা কিভাবে এটাকে কল করতে হয় এটা কি জানা আছে? তাহলে এটা কল করার জন্য আমরা এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব। গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে হলে হ্যাঁ, বাটন থেকেই কল করবেন, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করব। এখানে পসের মধ্যে আসি, ক্রিয়েট টেবিল প্যাথ, আইডি, এটা দিলাম নাম্বার 2 এবং প্যাথ ভার্কেট 200। এই টেবিলটা ক্রিয়েট করার পর এই টেবিলের মধ্যে কিছু ডাটা ঢোকাবো। ইনসার্ট ইনটু প্যাথ ভ্যালুস, এখানে আইডিটা দিলাম 1 এবং এখানে এই প্যাথটা দিলাম। এই প্যাথটা হবে এই প্যাথটা, এখানে যে প্যাথটা আসতেছে এই প্যাথটা আমরা কপি করব এবং এটা এইখানে পেস্ট করব। পেস্ট করে এখানে লাস্টে একটা স্ল্যাশ বসাই দিব। স্ল্যাশ বসাই দিয়ে কমিট করলাম। তাহলে এখানে আমাদের মূল যে প্যাথটা এখানে চলে আসতেছে, সিলেক্ট স্টার ফ্রম প্যাথ, এখানে এই যে প্যাথটা, হ্যাঁ ঠিক আছে। তো এই প্যাথটাকে থেকেই আমরা আসলে মূল সফটওয়্যারটা রান করব। মেইন হচ্ছে কি, আমার সফটওয়্যারটা যে কোনো ফোল্ডারেই থাকুক না কেন, আমি যদি এই প্যাথটা চেঞ্জ করে দিই তাহলে যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটা রান করতে পারে। যেমন এইটা হতে পারে একটা আইপি অ্যাড্রেস, এই সি ড্রাইভের যেখানে সি যেখানে আছে এখানে একটা আইপি অ্যাড্রেস, তারপরে স্ল্যাশ, তারপরে ফোল্ডার, তারপরে আপনার এফএমএক্স যেটা চলবে, এগুলো এখান থেকে রান করবে। তো এই পসের আন্ডারে আমাদের অনেকগুলো ফোল্ডার আছে, যেমন ফর্মস, তারপর রিপোর্টস, হ্যাঁ এখানে আরেকটা ফোল্ডার দিতে পারি মেনুস। এগুলো ফর্মস আর রিপোর্টগুলো আমরা দেখি। তো আমরা যখন এখানে ফর্মস এবং রিপোর্ট তৈরি করছিলাম, এখানে হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্সের মধ্যে এখানে দিলাম বিগিন ইন্ট। এটা তো আমরা PL/SQL শিখছি, তাই না? তো আমরা এখানে ডিক্লেয়ার দিলাম। তো আমরা একটা কার্সর ডিফাইন করব।
cursor C is select path from pos.path where id equal to 1 তাহলে C এর মধ্যে ডাটা পপুলেট হইল হ্যাঁ এবং আমরা একটা রেকর্ড নিলাম rc% রো টাইপ ওপেন করলাম ওপেন C fetch C into R close C এখন আমরা একটা গ্লোবাল পাথ নিব যে গ্লোবাল পাথ গ্লোবাল জিনিসটা তো আমরা বুঝি গ্লোবাল সবগুলো ফর্মে রান করবে একসাথে মানে এটা গ্লোবালি আর কি সবাই ইউজ করতে পারবে এই গ্লোবাল প্যাথের মধ্যে আমরা রাখলাম r.path দ্যাট মিনস এখান থেকে যে ডাটাটা আসতেছে দ্যাট মিনস এই যে ডাটাটা আমরা রাখতেছি গ্লোবাল ডট প্যাথের মধ্যে এটা এই প্যাথের মধ্যে কি আছে এইটা আছে পস পর্যন্ত তাই না পস পর্যন্ত তাহলে এখন এখানে আমরা আরো দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করব তো একটার নাম দিলাম fpath আর একটা নাম দিলাম rpath আর এটা শুধু path হ্যাঁ f মানে হচ্ছে ফর্মস হ্যাঁ ফর্মস তাহলে এটা হবে global.path concat forms আর এটা হবে reports এখানে বিষয়টা বুঝেন এখানে path হচ্ছে এই পর্যন্ত তারপরে ফর্মস কনক্যাট করে যোগ হয়েছে এবং তারপরে একটা স্ল্যাশ আছে হ্যাঁ এই যে স্ল্যাশ ঠিক আছে তাহলে আমরা দুইটা প্যাথ পাইলাম একটা হচ্ছে fpath আর একটা rpath এই global.fpath এবং global.rpath দিয়ে আমরা ফর্মগুলোকে রান করব when বাটন প্রেস দিয়ে তো আমরা এখানে যে বিভিন্ন ফর্ম তৈরি করলাম এই যে এখানে সেলস আবার কি কি কাস্টমার করছেন না কাস্টমার করা আছে এখানে কি কোনো কোড দিবেন when বাটন প্রেস দিলাম এখানে কি দিব ওপেন ফর্ম নাকি ওপেন ফর্মে স্ক্রিপ্টটা কি করা আছে আচ্ছা ওপেন ফর্মটা আমরা একটু দেখে আসি এগুলো মুখস্থ থাকে না আমরা এর আগে যখন ফর্ম 6i করতাম তখন এটার মধ্যে একটা বিল্ট ইন হেল্প ফাইল ছিল এটা হেল্প ফাইল ছিল ওটা খুবই ভালো অনলাইন না এটা অফলাইন ছিল খুবই ভালো জিনিস ছিল আর কি তো ওরাকল 10G তে আসার পর হেল্প ফাইল আছে কিন্তু ওই হেল্প ফাইলটা রান করে ওই যে ইন্টারনেট লাগে আর কি বুঝছেন ইন্টারনেট লাগে আচ্ছা এখানে মেনুস নামে একটা ফোল্ডার আছে এটা ওপেন করলাম মেনু অডিটর কোম্পানি ইনফরমেশন আচ্ছা এটা এভাবে চালাতে হয় যে ওপেন ফর্ম এই যে global.fpath তারপরে এখানে দিলাম ফর্মের নেমটা তাই না এখন আপনার এখানে পসের মধ্যে এই যে ফর্মসের মধ্যে কাস্টমার তো দেখতেছি না এখানে আইটেম আছে হ্যাঁ আইটেমটাকে তাহলে কল করি নাকি হ্যাঁ এটাকে কল করি fmx অবশ্যই fmx চালাতে হবে ঠিক আছে তাহলে এখানে হবে item.fmx হ্যাঁ তো এটাকে আমরা x দিলাম এটা তো কাস্টমার তাই না এখানে তো হবে না আমরা যাব আইটেমে আইটেমটা কোথায় আছে সেখানে তো আইটেম নাই আসলে আইটেমে কোনো বাটনই করা হয় না কোন বাটনটা দেওয়া যাবে সেলসটা দেওয়া যাবে না এইটা
এইটা দিই, তাহলে কপি করলাম, এখানে হোয়েন বাটন প্রেস করে দিলাম। আচ্ছা, এটা কপি হয়ে গেছে। এখানে দিলাম সেলস, ডিরেক্ট বলতে মানে ফুল প্যাচ সহ? কোন লোকেশন? ওভাবেও কাজ করবে, এটা ঠিক, ওভাবেও কাজ করবে। মানে আপনার সবগুলো ফর্ম যদি একই ফোল্ডারের মধ্যে থাকে সেক্ষেত্রে ওটা চলবে, কিন্তু আমরা তো এখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করলাম না, যেমন এই যে মেইন রাখছি, এখানে শুধু মেইনই আছে, ফর্মসের মধ্যে শুধু ফর্মসই আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও করা যায়। এই রিপোর্টের মধ্যে শুধু রিপোর্ট আলাদা আলাদাভাবে করছে। এটা হচ্ছে ধরেন আপনি যদি এই পস নামে যে ফোল্ডারটা, এটা আপনি যে কোনো ড্রাইভেই কপি পেস্ট করেন না কেন, ওখান থেকে অটোমেটিক্যালি রান করবে যে কোনো ড্রাইভ থেকে, এই জন্য এটা করা আর কি। ঠিক আছে, তো আপনি যেটা বলছেন ওভাবেও করা যায়, ওটা কোনো সমস্যা না, কিন্তু আমরা আসলে প্রোগ্রামেটিক্যালি করবো, প্রোগ্রামেটিক্যালি একদম ফুল প্যাথ ট্যাথ দিয়ে করবো, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। একদমই রোবাস্ট একটা সফটওয়্যার হবে, যেটার মধ্যে কোনো উইজার্ড বেসড কিছু হবে না। বলে দেবো যে এটা এই প্যাথেই আছে, আমরা মনে রাখবো জিনিসটা, তাই না? এবং এটা কোথায় আছে সেটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, কারণ টেবিলের মধ্যেই দেওয়া আছে সব কিছু, এখান থেকে রান করবে মোট কথা। ঠিক আছে, তো এখানে সেলসটা আমরা যখন এখানে চালাইলাম, তখন সেলসটা এখান থেকে কল হয় কি না আমরা এটা একটু চেক করে দেখি। তো এখানে হোম পেজে গেলাম, এটা মনে হয় রান করতেছে কোথাও, না? unable to create from page. এখানে সাফারিটা কি রান করতেছে কোথাও? এই এররটা দেয় কেন বুঝছেন? বুঝতেছি না এখানে কি কেন এটা করতেছে। আচ্ছা, এটা OC4J-টাকে রিস্টার্ট দিলাম, এখানে আমরা কি দিছিলাম, সেলস। আসতেছে না তো, global.fpath
আচ্ছা, এখানে যে প্যাথগুলো নিলাম, এই প্যাথগুলো যে ঠিক আছে এটা আমরা একটু ভেরিফাই করতে পারবো। তো আমরা করি কি, এখানে না, আপনি এখানে একটু দেখেন, এখানে আমরা কিছু ইয়ে নিলাম, টেক্সট আইটেম নিলাম, এটাকে আরও 3টা বানালাম টোটাল। এখানে এটার নাম দিলাম, আসলে হিউজ কাজ আছে এটার মধ্যে, কাজের শেষ নাই। এটার দিলাম প্যাথ 1, এটার নাম দিলাম প্যাথ 2, এটার নাম দিলাম প্যাথ 3। এখন এখানে যে প্যাথগুলো আমরা নিয়েছিলাম when new from ইনস্ট্যান্সের মধ্যে, এখানে আমরা এটা শো করার আগে আমরা এখানে দেই path 1 colon equal to সেটা প্রথমে হবে না, এটা লাস্টে দিই। path 1, path 2 এবং path 3 f r। এখানে আসে না তো, তাহলে এখানে কোনো জায়গায় কোনো ভুল এসেছে। গ্লোবাল ডট প্যাথ আর ডট প্যাথ ওয়ার আইডি ইকুয়াল টু 1, আর ডট প্যাথটা যদি আমরা এখানে দিয়ে দিই, তারপরে রান করি, আসতেছে না তো। না আসার আরেকটা কারণ হতে পারে, হয়তো কালার হতে একই রকম দিয়ে রাখছি নাকি, মানে কালার তো ব্ল্যাক দেওয়া আছে, কালারটা রেড করে দিলাম। আচ্ছা, আমরা এখানে যে টেবিলটা করছিলাম এখানে কমিট দেইনি, কমিট দিছিলাম, কমিট তো দেওয়া আছে। সিলেক্ট স্টার ফ্রম প্যাথ, তাহলে এটা তো এখানে আসতেছে না। তাহলে এখানে আমরা দেখি যে সিলেক্ট প্যাথ ফ্রম পজ ডট প্যাথ হোয়ার আইডি ইকুয়াল টু 1, এটা কি রিটার্ন করে? এটাই তো রিটার্ন করতেছে। আর সি ওপেন সি ফেচ সি ইন্টু আর ক্লোজ সি গ্লোবাল ডট প্যাথ ইকুয়াল টু আর ডট প্যাথ। এখানে এগুলো কি, এগুলো বাইরে এখানে প্যাথ 1 এটার ক্যারেক্টার বাড়াই দিলাম।
আসছে এই পর্যন্ত। আচ্ছা, আপনারা কিভাবে রান করেন বললেন? আচ্ছা, এটা এখানে আসছে, তাহলে ওই বাকিগুলোও আসবে। লেংথটা ছোট হয়ে গেছে। এই যে সি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর ডেস্কটপ pos/report reports forms। ফর্মসের মধ্যে item.fmx, এটা না? এটাই কি দিছিলাম? শেষ। শেষ। কল ফর্ম এটা না? আচ্ছা, কল ফর্ম দিলে আসে, ওপেন ফর্ম দিয়ে আসে না কেন, এটা কি বুঝছেন? আমরা ওই ফর্মটা ওপেন করি, সেলস না, সেলসের যে উইন্ডোটা তৈরি করছিলেন, তো এখানে যে হাইড অন এক্সিট মডেলটা ইয়েস করে দিতে হবে, হাইড অন এক্সিটটা ইয়েস করে দিতে হবে। ঠিক আছে, এটা ডায়ালগ করে দিলাম। এটাকে আমরা এফএমএক্স বানালাম। এফএমএক্স বানানোর পর নর্মালি এটাকে চালাই। এটা না, এটা কিন্তু রান করছে, বুঝছেন? এটা ব্যাকগ্রাউন্ডে আছে। এখানে কি দেওয়া ছিল? কল আর ওপেনের মধ্যে কিছু পার্থক্য আছে।
পেজ শেষ উইন্ডো এটা নাও করে দিলাম, এটা ডকুমেন্ট করে দিলাম। এটা বারবার এই এররটা দিচ্ছে কেন? দেখছেন এই যে এটা আসছে, এখানে কিন্তু এটা ছিল না। আচ্ছা এখানে উইন্ডোতে কি আছে দেখে আসি। এখানে লিখলাম ওটা গেল কই? এখানে কল ফর্ম দিলাম সেলসা, হ্যাঁ হোম বাটন প্রেসড নাই তো, একটা কেন ছিল? এটা কেটে দেবো? এই ওপেন ফর্ম না, কল ফর্ম দিলে হয়। এটাই আসলে এখানে কনফিউশনটা অ্যারাইজ করছে। আসলে আমরা এটা তো খুলেও দেখি নাই যে আসলে এটার মধ্যে কি আছে। হ্যাঁ সেলসটা তো খুলেও দেখি নাই, একই জিনিস মনে হয় এখানে, একই জিনিস দেখছেন? রাইট, আমি এখানে আরেকটা ছিল তো এই যে, না এখানে আছে এই যে জবস ফর্মস, এই যে সেলস, এটা না, এটা কপি করে ওখানে দিয়ে দিই এখানে না। তো এটাকে একটু হোল্ড করে দিলাম, 1 করে দিলাম, এটাকে পেস্ট করলাম। আসলে কনফিউজড হয়ে গেছিলাম পুরো। এখন শেষে যাই, দেখে নিই বারবার একই কাজ। আচ্ছা এখন এটা ঠিক আছে, এটা যে এত দূর এদিকে চলে আসছে, এটা কি দেখাবে পুরোটা? টেবুলার নিয়ে তো বড় হয়ে গেছে না? আচ্ছা আমরা যে জিনিসটা করতে যাচ্ছিলাম ওই জিনিসটা করে দেখি, এটা ওপেন ফর্ম দিয়ে কেন চলবে না? ওপেন ফর্ম দিয়ে দিই, ওপেন ফর্ম। আর এখানে যে সেলস ছিল এটাকেও এফএমএক্সটাকে আপডেট করি। তো
আসে না, কল ফ্রম দিলে আসে, ওই যে আসছে। এক্সিট থেকে না, এক্সিটে দেওয়া নাই আসলে, এটা অন্য বিষয় আছে। এখানে এক্সিট ফর্ম তো লিখলামই, যে এক্সিট ফর্ম নো ভ্যালিডেট দেওয়া আছে। এখানে আপনার আচ্ছা, যেহেতু ওটা দিয়ে হচ্ছে না, আমরা এটা দিয়ে আপাতত চালাই, কল ফর্ম দিয়ে কাজ তো হচ্ছে। এখান থেকে বেরোবেন কীভাবে? এখানে একটা এক্সিট বাটন হবে না? আচ্ছা, এক্সিট বাটনটা সেটা অনেকগুলো আসছে। এখানে নাম্বার অফ আইটেম ডিসপ্লেড এখানে 1 হবে, আর এটা এক্সিট বাটনটা পরে লিখবো না, আগে ট্রিগারটা বসাই। এক্সিট ফর্ম নো ভ্যালিডেট, না নো ভ্যালিডেটটা পরে দিয়ে আগে একটু চালায় দেখি। ঠিক আছে, মানে আমাদের সিস্টেমটা মোটামুটি ঠিক আছে না? আর এখানে সেলসের যে মডিউলগুলো আছে, এই সেলসের মডিউল কি কি মডিউল এখানে থাকতে পারে? হ্যাঁ, এখানে যখন সেলস যখন ক্লিক করবে তখন এইখানে সেলস রিলেটেড বাটনগুলো এখানে দেখাবে। এই জায়গায় যে অ্যাভেলেবেল প্রোগ্রাম যেগুলো, এখানে সেলসের রিলেটেড বাটনগুলো, এখানে ইনফরমেশন আরেকটা ফর্ম আসবে। তো এখানে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে সেলসের আন্ডারে কি কি ফর্ম হইতে পারে, তাই না? তাহলে এটা আমরা ওই স্ক্রিপ্ট দেখে বের করি যে সেলস কি কি থাকতে পারে। তো সেলসের আসলে কাজ কি? সেলসের কাজ কিন্তু শুধুই সেল করা, আর তো কোনো কাজ নাই আছে। সে শুধুই সেল করবে, এই যে সেলস। আইটেম দিতে পারে, হ্যাঁ এটা ঠিক, আইটেম ডিটেলস এটাও লাগবে। পারচেস তো করবে না, সেলসের তো পারচেস করবে না। প্রোডাক্টটা লাগবে, হ্যাঁ প্রোডাক্ট লাগবে, সাপ্লায়ার লাগবে না। তাহলে এখানে সেলসে আমাদের লাগতেছে কি কি, আমরা একটু আইডেন্টিফাই করি। এখানে আমাদের যে স্ক্রিপ্টটা ছিল, এখানে দিলাম সেলস প্রোগ্রামস, কি কি আছে এখানে সবগুলো নিয়ে আসলাম, পরে কাট করে দেব। এখানে সেলসটা তো থাকবে, প্যাথ থাকবে না, সাপ্লায়ার থাকবে না, অপারেটর থাকবে না, প্রোডাক্ট থাকবে, আইটেম ডিটেলস থাকবে না, এইগুলো থাকবে না। তাহলে এই চারটা থাকবে, তাই না? তাহলে সেলস যখন ক্লিক করবেন, এখানে যখন সেলস ক্লিক করবেন, আচ্ছা এটাকে আপাতত ক্লোজ করে দিই, এটা ওপেন করলাম। তখন এখানে বেশ কিছু বাটন চলে আসবে, তাই না? তাহলে এখানে এই সেলস ক্লিক করলে এই বাটনগুলো হাইড হয়ে যাবে, নতুন বাটন ওপেন হবে। হ্যাঁ, এর জন্য আমরা একটা প্রসিডিউর ইউজ করব।
যে এখানে আমাদের এই যে হোম পেজের মধ্যে এখানে ব্লক 3 দিছেন না, এটার নাম দিলাম হোম, হোম না দিয়ে এটার নাম দিলাম পেজ। পেজটাও ভালো লাগতেছে না, মেইন দিলাম। এটার মধ্যে এগুলো কি, এগুলো বাটন না, বাটনের কিন্তু প্রত্যেকটা নাম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পরে এটা কিন্তু বুঝতেই পারবেন না এখানে কি করা আছে। তাহলে এখানে তো অ্যাকচুয়ালি জিনিসগুলো ডুপ্লিকেট হয়ে গেছে না, এখানে যা আছে এখানেও তাই, এখানে তো এইগুলো থাকবে না আসলে। তো এখানে এইগুলো সবগুলো নিয়ে ডাইরেক্টলি ডিলিট করে দেবো। তাহলে সেলস দিলে এখানে অনেকগুলো বাটন অটোমেটিক আসবে, এটা ডাইরেক্টলি ডিলিট করে দিই। তো ডিলিট না করে রিনেম করতে পারি আমরা। এখানে এই যে আইটেম 55 থেকে এই পর্যন্ত, তাহলে এইটা কি, এটা হচ্ছে সেলস, ওইগুলোর নাম দেওয়া আছে না, কাস্টমার, ইনভেন্টরি, পারচেস, সাপ্লায়ার, সেট আপ, এগুলো সবই দেওয়া আছে। এখানে কি খালি কপি পেস্ট করে বসাই দিচ্ছেন নাকি? এগুলো কপি পেস্ট করে বসাইছেন। তাহলে এইটার নাম দিলাম হোম, ছিল তো এটার নাম দিলাম হোম 1, এটার নাম দিলাম সেলস 1। এগুলো লাগবে আসলে, এই জন্য রেখে দিচ্ছি। রিপোর্ট 1, কাস্টমার 1, ইনভেন্টরি 1, তারপর পারচেস 1 না, এরপরে কি আছে, সাপ্লায়ার অ্যান্ড সেট আপ, সাপ্লায়ার 1, সেট আপ 1। তার মানে আমি যখন এখানে হোম ক্লিক করব তখন এই বাটনগুলো প্রথমে নাই হয়ে যাবে, মানে ইনভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, ইনভিজিবল করার জন্য আমরা একটা স্ক্রিপ্ট চালাবো, সেই স্ক্রিপ্টটা নিয়ে আসি। তো এই স্ক্রিপ্টটা আমার তৈরি করা, এটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে এই স্ক্রিপ্টটা এখানে নাই। দুইটা স্ক্রিপ্ট নেব, একটা পিভিস আর হচ্ছে এনাবেল ডিসেবল, এই দুইটা নিলাম। এই দুইটা জাস্ট কপি করে পস নামে যে স্ক্রিপ্টটা ছিল এখানে পেস্ট করে দিলাম। পুরোটা আপনারা নিয়ে যাবেন যাতে দেখে বুঝতে পারেন। তো এখানে যে পিভিস আছে এইটাকে জাস্ট এভাবে কপি করলাম, কপি করার পর এই যে প্রোগ্রাম ইউনিটস এখানে সামথিং দিয়ে ওকে দিলাম, এখানে পেস্ট করলাম, কম্পাইল হইল। এরপরে আসতেছে এই এনাবেল ডিসেবল, এটা নিলাম। এটা নেওয়ার পর এই প্লাস দিলাম সামথিং পিডি,
তো এখানে পিইডি যেটা, পিইডি মানে হচ্ছে এনাবেল, ডি ফর ডিসেবল। তো এখানে আইটেম নেমটা নেবে আর এখানে ট্রু ফলস নেবে। এখানে যদি আমি ই দেই তাহলে এনাবেল হবে, যদি ডি দেই তাহলে ডিসেবল হবে। এই প্যারামিটারটা পাস করবে। আর পিভিসটাও তাই, এখানে আইটেম নেম দিব, এখানে ই দিলে এনাবেল হবে, ডি দিলে ডিসেবল হবে। তো আমরা একটু টেস্ট করে দেখি। কোনটা টেস্ট করব? যখন আমি সেলসে ক্লিক করব, তাই না? এখানে ক্লিক করব না, আর একটু ভালো করে দেখি। এই সেলস, হ্যাঁ, এখানে যখন আমি ক্লিক করব তখন এই হোম বাটনটা ইনভিজিবল হয়ে যাবে, নাই হয়ে যাবে, দেখা যাবে না, হ্যাঁ, চলে যাবে। তো শেষ ওইটা কল করার আগে এটাকে আমরা আপাতত কমেন্ট করে রাখলাম, p_ed ভিজ দিলাম। এখানে দিলাম, এটার নাম হচ্ছে মেইন ডট হোম ওয়ান, তাই না? মেইন ডট হোম ওয়ান না, মেইন ডট হোম ওয়ান। তো এটাকে আমি যে ডিসেবল করে দিচ্ছি, হ্যাঁ। তো এটা একটু রান করে দেখি এখন কি অবস্থা আসে। চলে এসছে। তাহলে সূত্র পেয়ে গেছি না? এখন তো সহজ, কপি পেস্ট। প্রোগ্রামিং মানে কপি পেস্ট নাকি? কপি পেস্ট। তারপরে কি দিলাম? হোম ওয়ান না, হোম ওয়ানের পরে সেলস ওয়ান, তারপরে রিপোর্ট ওয়ান, কাস্টমার ওয়ান, ইনভেন্টরি ওয়ান, পারচেস ওয়ান, সাপ্লায়ার ওয়ান, সেট আপ ওয়ান। তো এই পুরোটা দিয়ে আমরা একটা প্রসিডিউর তৈরি করব। এটার নাম দিলাম পি ইনভিজিবল মেইন। ওই মেইনের সবগুলো ইনভিজিবল করে দিচ্ছি এটার মধ্যে। এই পি ইনভিজিবল মেইনটা, হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে। আচ্ছা, ওটা করবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে যখন আমি ক্লিক করব সেলসে, তখন এই প্রসিডিউরটা রান করবে, তাই না? রান করার সাথে সাথে সবগুলো ইনভিজিবল হয়ে যাবে। এটা রান করলাম, সেখানে আবার এরর দিচ্ছে কেন? ওই প্যাথ তো ডিলিট করে দিলাম। এতটুকু ডিলিট করলাম আর এটা ওপেন করলাম, এটাও লাগবে না।
এখন আমরা যদি ইনভিজিবল করতে পারি তাহলে ভিজিবল করতে পারবো না? কিভাবে করব? এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যে পি ইনভিজিবল মেইন, আমরা মেইনটাকে ইনভিজিবল করলাম, আবার ভিজিবল করব কাকে? সেলসকে ভিজিবল করব, তাই না? তো সেলসকে যদি ভিজিবল করি তাহলে এখানকার পুরো প্রসিডিউরটাকে কপি করলাম, আর একটা প্রসিডিউর তৈরি করলাম প্লাস দিয়ে সামথিং দিলাম, এটার নাম দিলাম পি ভিজিবল সেলস, না সেলস। এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে সবগুলো এনাবেল করা, কিন্তু এগুলো তো আর এনাবেল করব না। এগুলো কি এনাবেল করব? আমরা এনাবেল করব নতুন আইটেম, যে আইটেমগুলো আমরা এখানে লিখলাম, এই যে সেলস, প্রোডাক্ট, আইটেম ডিটেলস, এই 4টা বাটন এখানে হবে। সেলস, প্রোডাক্ট, আইটেম ডিটেলস, এই কাজটা আপনারা করবেন, পারবেন না? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এটা করে নিয়ে আসেন। মানে মূল জিনিসটা হবে, আমি আপনাকে বলে দিই, সেলস বাটন ক্লিক করলে এগুলো সব ইনভিজিবল হবে এবং আরও 4টা বাটন ভিজিবল হবে। সেই ভিজিবল বাটনে ক্লিক করলে আরেকটা ফর্ম আসবে। ওইটা তো পরে, যখন বাটন আসবে তারপরে। বাটন আসলে তো তখন আপনি দিতেই পারবেন, ওটা কোনো সমস্যা না। মানে এখানে যতগুলো বাটন আছে সবগুলো আপনার এখানে এই জায়গায় ক্লিক করবেন, এটার আন্ডারে অ্যাভেলেবেল প্রোগ্রামগুলো এখানে চলে আসবে। রিপোর্টে ক্লিক করবে, রিপোর্টের অ্যাভেলেবেল প্রোগ্রামগুলো চলে আসবে। কীভাবে আসবে? এনেবেল ডিসেবল করে। প্রসিডিউর তো করাই আছে, জাস্ট কপি পেস্ট। এবং তারপরে যখন এখানে যখন আসবে, এখানে ধরেন আপনার কি আসলো, সেলস আসলো, তাই না? তো এখানে যখন ক্লিক করবেন তখন সেলসের ফর্মটা আসবে, ওইখানে ক্লার্ক বসে বসে সেলসের কাজ করবে। হ্যাঁ, মানে এখানে এনেবল করার দরকার আছে। যখন আপনি হোমে যাবেন, হোমে যখন ক্লিক করবেন তখন কিন্তু ওই আগের বাটনগুলো আবার এনেবল করে দেখে দিতে হবে। হ্যাঁ, এরকম তো আরও বাটন নিতে হবে অবশ্যই, এখানে বাটন নিতে হবে, যে এখানে বাড়বে, এভাবে আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এই বাটনগুলো, এটা তো টেক্সট আইটেম, এগুলো সব বাটন করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে এই যে এখানে পুশ বাটন করে দেবেন, পুশ বাটন করে দিয়ে ক্যানভাস দেখায় দেবেন। হ্যাঁ, এই ক্যানভাস দেখায় দিলেন, ক্যানভাস দেখায় দিলে এটা এই যে এখানে চলে আসলো, এটা এখানেই বসাই দেবেন। প্রথমে এখানে দেখে চালায় দেখবেন ঠিক মতো আছে কিনা, তারপর পরে ঠিক হয়ে গেলে এই জায়গায় একদম এজ ইট ইজ এই জায়গায় বসাই দেবেন। উপরে উপরে থাকলো সমস্যা নেই, আপনি কেউ তো বুঝবে না, রান করলে তো কেউ বুঝবে না যে কোনটার উপরে কি আছে, এটা তো কেউ বুঝবে না। ঠিক আছে, এটা করে নিয়ে আসেন। এরপরে এখান থেকে ফর্মগুলো রান করার পর আমরা মেইন যে প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদাভাবে ঢুকবো। আচ্ছা, এইটা ভিডিওটা শেষ করি। আসসালামু আলাইকুম।